আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। এখন পড়ছি দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইটির 11তম পর্ব তথা ষষ্ঠ অভ্যাস, সম্মিলিত অবদান, সৃজনশীল সহযোগিতার নীতিসমূহ। একজন সন্ত যেভাবে সবকিছুতে আশার আলো দেখে, নিজেকেও আমি ঠিক তেমন আশার পথে চালিত করি। কোনো জটিল বিষয়ের বেলায়, কোনো ঐক্যমতে পৌঁছানোর ক্ষেত্রে, এভাবে সবকিছুতে, এমনকি কোনো উদারতার প্রত্যাশার বেলাতেও। প্রেসিডেন্ট জর্জ বুশ একটি উদ্বোধনী ভাষণে। স্যার উইনস্টন চার্চিলকে যখন দ্বিতীয় মহাযুদ্ধে গ্রেট ব্রিটেনকে নেতৃত্ব প্রদানের জন্য বলা হয়েছিল, তখন তিনি মন্তব্য করেছিলেন যে এই মুহূর্তটির জন্য তিনি সারা জীবন ধরে নিজেকে প্রস্তুত করেছেন। এইরূপ ধারণা থেকে সকল অভ্যাসের অনুশীলন আমাদেরকে সম্মিলিত অবদান সৃষ্টির অভ্যাসের জন্য প্রস্তুত করে। যখন সঠিকভাবে অনুধাবন করা হবে, তখন সম্মিলিত অবদান মানুষের জীবনকে সন্তুষ্টতম কর্মকাণ্ডে পরিণত হবে। এই অভ্যাস অন্য সব অভ্যাসের যথার্থ সফলতাকে একত্রিত করে ও প্রকাশ করে। সম্মিলিত অবদান হল মূলনীতি কেন্দ্রিক নেতৃত্বের মূল কথা। এটি মূলনীতি কেন্দ্রিক অভিভাবকত্বের মূল নির্যাস। ইতিপূর্বে আলোচিত অভ্যাসগুলো আমাদের সম্মিলিত অবদানের বিস্ময়কর অর্জনের জন্য প্রস্তুত করেছে। প্রশ্ন হলো, সম্মিলিত অবদান বলতে কি বোঝায়? সহজ ভাষায় বললে, সম্মিলিত অবদানের ক্ষেত্রে কোনো কিছুর সমগ্র হলো এর অংশের যোগফলের চেয়ে বৃহত্তর, অর্থাৎ কোনো সমগ্র এর অংশগুলোর যোগফল মাত্র হবে না, বরং যোগফলের বেশি হবে। ইহা শুধুমাত্র অংশই নয়, ইহা ত্বরণায়ক, ক্ষমতা প্রদানকারী, সংযোজনকারী এবং সবচেয়ে রোমাঞ্চকর অংশ। সম্মিলিত অবদানের ফলে যে ফলাফল উৎপন্ন হয় তা প্রায় অলৌকিক ঘটনার মতো। এতে আমরা নতুন বিকল্প সৃষ্টি করি। ইতিপূর্বে যা অংশের মধ্যে ছিল না, তা সৃষ্টি হয়। এটাই হলো সৃজনশীল সহযোগিতা। আমাদের জীবনে যৌথ ক্রিয়ার ক্ষেত্রে আমিও জিতব, তুমিও জিতবে মনোভাব, এসব অনুভূতি নিয়ে অন্যের কথা শোনা হলো সবচেয়ে শক্ত চ্যালেঞ্জ। প্রকৃতির সর্বোচ্চই সম্মিলিত অবদান বিরাজ করছে। আপনি যদি দুটি চারা গাছকে একসাথে রোপণ করেন, তাহলে তাদের শিকড়গুলো পরস্পরের সঙ্গে একসাথে পেঁচিয়ে শক্তিশালীভাবে বেড়ে উঠবে। আর সেগুলোকে যদি আলাদাভাবে রোপণ করা হয়, তাহলে সেই শক্তি অর্জন তারা করতে পারবে না। অর্থাৎ 1+1=2 নয়, এবং 3 বা তারও বেশি। তেমনি দুই খণ্ড কাঠ পৃথকভাবে যতটুকু ওজন ধারণ করতে সক্ষম হবে, একত্রে তার চেয়ে অনেক বেশি ওজন ধারণ করবে। প্রকৃতির এই মূলনীতিকে সামাজিক মিথস্ক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পারিবারিক জীবন সম্মিলিত অবদানের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এই জীবন সম্মিলিত অনুশীলনের অনেক সুযোগ সৃষ্টি করে। একজন পুরুষ ও একজন নারী একটি সন্তানকে পৃথিবীতে নিয়ে আসেন, তা যৌথ ক্রিয়ার বা সম্মিলিত অবদানের একটি বড় দৃষ্টান্ত। সম্মিলিত অবদানের মূল কথা হলো ভিন্নতা বা পার্থক্যকে স্বীকার করা এবং পার্থক্যের মূল্য দেয়া, পার্থক্যকে সম্মান করা, শক্তির ওপর নির্ভর করা, দুর্বলতার ক্ষতিপূরণ করা। আমরা অবশ্যই স্বামী স্ত্রী মধ্যকার শারীরিক ভিন্নতাকে সবসময়ই স্বীকার করব, কিন্তু এই দুজন মানুষের মধ্যে যে সামাজিক, মানসিক এবং আবেগীয় পার্থক্য রয়েছে, সেই সম্পর্কে আমরা কতটুকু সচেতন থাকি? সব ভিন্নতা কি নতুন, উদ্দীপনাপূর্ণ জীবনের উৎসাহ হতে পারে না? এই ভিন্নতা কি এমন একটি পরিবেশের জন্ম দিতে পারে না যা যথার্থই স্বামী স্ত্রী উভয়ের পূর্ণতার জন্য প্রয়োজন? তা কি প্রত্যেকের আত্মমর্যাদা এবং আত্ম উন্নয়নকে লালন করতে পারে না? নিশ্চয়ই পারে। এই ভিন্নতা উভয়কে আত্মনির্ভরশীল হওয়ার জন্য পরিপক্ক করে তুলতে পারে এবং পর্যায়ক্রমে পারস্পরিক নির্ভরশীলতার জগতে পৌঁছে দেওয়ার সুযোগ সৃষ্টি করতে পারে। সম্মিলিত অবদান পরবর্তী প্রজন্মের জন্য নতুন বিধান রচনা করতে পারে। সেই বিধান হবে সেবা করা এবং অবদান রাখার জন্য অধিকতর সজ্জিত। তা হবে অধিকতর উন্মুক্ত, অধিকতর বিশ্বস্ত, অধিকতর নিবেদিত, কম রক্ষণাত্মক এবং কম রাজনৈতিক। এমন একটা কিছু যা অধিকতর ভালোবাসাময় এবং অনেক যত্নশীল, কম মালিকানাসূচক বা বিচারহীন। সম্মিলিত অবদান ভিত্তিক যোগাযোগ। আপনি যখন সম্মিলিত অবদানের ভিত্তিতে যোগাযোগ স্থাপন করছেন, তখন আসলে নতুন সম্ভাবনা, নতুন বিকল্প বা নতুন পছন্দকে নির্বাচন করার চেষ্টা করছেন। এতে আপনার হৃদয় ও মন উন্মোচিত হবে। এক্ষেত্রে মনে হতে পারে আপনি দ্বিতীয় অভ্যাসকে পাশ কাটিয়ে যাচ্ছেন, অর্থাৎ শেষ পরিণতির কথা মনে রেখে কাজ শুরু করার নীতি অনুসরণ করছেন না।
কিন্তু আসলে আপনি সে অভ্যাস অনুসারেই চলতে চাচ্ছেন। কারণ আপনি যখন সম্মিলিত অবদানের ভিত্তিতে যোগাযোগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তখন কিভাবে কোনো কাজ হবে বা কাজের পরিণতি কি ঘটবে সেই সম্পর্কে নিশ্চিত নন। তবে এক প্রকারের অভ্যন্তরীণ উত্তেজনা, নিরাপত্তা এবং দুঃসাহসিক অভিযানের আকাঙ্ক্ষা আপনার রয়েছে। এর ফলে আপনি বিশ্বাস করছেন যা ঘটবে তা আগের চেয়ে উন্নততর হবে। সেটাই হলো শেষ পরিণতি সম্পর্কের আপনার চিন্তা। এই কথা নির্দ্বিধায় বলা যায় যে যারা সম্মিলিত অবদান সম্পৃক্ত তারা অধিকতর অন্তর্দৃষ্টি অর্জন করবে। তাদের পারস্পরিক শিক্ষা ও অন্তর্দৃষ্টির বাস্তবায়ন অধিক থেকে অধিকতর অন্তর্দৃষ্টি অর্জনে সহায়তা করবে, শিক্ষা গ্রহণে সহায়ক হবে এবং উন্নয়নে গতি সঞ্চার করবে। অনেক মানুষ তাদের পারিবারিক জীবনে অথবা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে পরিমিত মাত্রায় সম্মিলিত অবদানের অভিজ্ঞতা লাভ করেন না। তারা প্রতিরক্ষামূলক যোগাযোগে অভ্যস্ত। তারা মনে করে অন্য মানুষকে বিশ্বাস করা যায় না। এর ফলে তারা কখনোই সত্যিকার অর্থে ষষ্ঠ অভ্যাসে নিজেকে খুলে ধরে না। তারা এই মূলনীতিতে বিশ্বাসই করে না। তাদের এই সমস্ত সম্ভাবনাই সারা জীবন অনুন্নত এবং অব্যবহৃত থাকে। এরা অসফল। অসফল মানুষ দিনের পর দিন অব্যবহৃত সম্ভাবনা নিয়ে বেঁচে থাকে। তারা হয়তো তাদের জীবনের ক্ষুদ্রতর গণ্ডির মধ্যে সম্মিলিত অবদানের অভিজ্ঞতা লাভ করে। এইরকম মানুষের ক্ষেত্রেও মাঝে মধ্যে কিছু সৃজনশীল অভিজ্ঞতা ঘটে থাকতে পারে। হয়তো তারা কখনো কোনো খেলায় অংশ নিতে পারে। সেখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য তারা দলগতভাবে কাজ করার স্বাদ পায়। আকস্মিকভাবে তারা কোনো সংকটেরও সমাধান করে থাকতে পারে। কোনো জরুরি অবস্থায় তারা অনেক মানুষের সহযোগিতা লাভ করে থাকতে পারে। কিন্তু এর সবই হবে আকস্মিক। এরকম অভিজ্ঞতা তাদের জীবনে নিয়মিত ঘটে না। কিন্তু এমন অনেক মানুষ রয়েছে যাদের জীবন এরকমের অভিজ্ঞতা হলো নৈমিত্তিক ঘটনা। তারা প্রতিদিন নিয়মিতভাবে সম্মিলিত অবদানের অভিজ্ঞতা গ্রহণ করছে। এর জন্য প্রয়োজন অভূতপূর্ব ব্যক্তিগত নিরাপত্তা বোধ, উন্মুক্ত মানসিকতা এবং অভিযানমূলক প্রেরণা। প্রায় অধিকাংশ সৃজনশীল উদ্যোগ কিছুটা অনিশ্চিত প্রকৃতির হয়। সাধারণ এরকম প্রয়াসে অনিশ্চিত এবং পরীক্ষামূলক বলে মনে হয়। তাই সৃজনশীল কাজের অন্য অনিশ্চয়তাকে সহ্য করার উচ্চমাত্রার ক্ষমতা থাকা প্রয়োজন। তাদের কাঠামোর নিশ্চয়তা এবং অনুমান ক্ষমতার অতি উচ্চমাত্রার প্রয়োজন হয়। শ্রেণীকক্ষে সম্মিলিত অবদান। একজন শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি যে অনেক গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যথার্থ অর্থে বিশৃঙ্খলা বা উত্তেজনার দোলাচলে দোদুল্যমান থাকে। এরকম ক্লাসে শিক্ষক এবং ছাত্ররা সামগ্রিক মূলনীতির প্রতি উন্মুক্ত নাকি এর ক্ষুদ্রতর অংশের প্রতি উন্মুক্ত তা সম্মিলিত অবদানের মাধ্যমে পরীক্ষা করা যায়। এমন কিছু ক্লাস থাকে যেখানে কি ঘটতে যাচ্ছে তা শিক্ষক বা ছাত্রছাত্রী কেউই নিশ্চিতভাবে জানে না। প্রথম দিকে ক্লাসের পরিবেশ থাকে নিরাপদ, ফলে শিক্ষক ছাত্র সকলেই যথার্থ অর্থে উন্মুক্ত হতে পারে। তখন তারা একে অন্যের কথা শুনতে পারে এবং পরস্পরের নিকট থেকে শিখতে পারে। এরপর তারা ব্রেন স্টাম করতে পারে। এর ফলে মূল্যায়ন করার প্রবণতা লোপ পায়। মূল্যায়নের চিন্তা হয়ে পড়ে সৃজনশীলতা ও বুদ্ধিভিত্তিক নেটওয়ার্কের অধীনস্থ। ফলে সম্পূর্ণ নতুন একটি অবস্থার উদ্ভব হয়। সমগ্র ক্লাস তখন একটি নতুন তৃষ্ণা, নতুন ধারণা, নতুন দিক নির্দেশনার উদ্দীপনায় উদ্দীপ্ত হয়। এই উদ্দীপনাকে হয়তো সংজ্ঞায়িত করা যায় না, কিন্তু তা সংশ্লিষ্ট সকলকে করে থাকে। সম্মিলিত অবদান হলো এমন একটি কাজ যেখানে কার্যতর দল তাদের নতুন পাণ্ডুলিপি রচনা করে। তারা তাদের পুরাতন পাণ্ডুলিপিকে নতুন পাণ্ডুলিপির অধীনস্থ করে। আমি কখনোই বিশ্ববিদ্যালয়ের ওই ক্লাসটির অভিজ্ঞতার কথা ভুলব না, যেখানে আমি নেতৃত্বের ধরন ও দর্শন বিষয়ে ক্লাস নিচ্ছিলাম। একটি সেমিস্টার শুরুর ৩ সপ্তাহ পর আমরা যখন পাঠ্যক্রমের প্রায় মাঝামাঝি অবস্থায় পৌঁছাই, তখন একজন ছাত্র তার শক্তিশালী ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে শুরু করে। এই অভিজ্ঞতা যেমন ছিল আবেগীয়, তেমন ছিল অন্তর্দৃষ্টি সম্পন্ন। তার এই অভিজ্ঞতার বর্ণনার ফলে পুরো ক্লাসে এক প্রকারের বিনয় ও শ্রদ্ধার মনোভাব তৈরি হয়। বক্তার প্রতি অন্যান্য সকলের শ্রদ্ধা জাগ্রত হয়। তার সাহস সকলের প্রশংসার দৃষ্টি আকর্ষণ করে। এই স্পৃহাটি সম্মিলিত অবদান ও সৃজনশীল প্রয়াসের জন্য একটি উর্বর ভূমির সৃষ্টি করে। অন্যরাও তার মতো করে তাদের কিছু কিছু অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করা শুরু করে। ক্লাসে এক প্রকারের বিশ্বাস ও নিরাপত্তা বোধ তৈরি হয়। তা অনেককেই সম্পূর্ণ মন খুলে কথা বলতে অনুপ্রাণিত করে। তারা যা বলার জন্য তৈরি হয়ে এসেছিল তা বলার পরিবর্তে বরং একে অন্যের অন্তর্দৃষ্টি ও ধারণা থেকে নানা বিষয় গ্রহণ করা শুরু করে। এতে ক্লাসে সম্পূর্ণ নতুন একটি দৃশ্যপট সৃষ্টি হয়, যা আসলে শ্রেণীকক্ষটিতে থাকার কথা ছিল। আমরা সবাই সিদ্ধান্ত নেই যে আমাদের পাঠ্য বিষয়টি এক হবে। নেতৃত্বের মূলনীতি সম্পর্কে এই সেমিস্টারে আমাদের যে অন্তর্দৃষ্টির অভিজ্ঞতা হলো এবং আমরা যা শিখলাম তা নিয়ে একটি বই লিখব। ফলে আমাদের অ্যাসাইনমেন্ট বদলে যায়।
আমরা নতুন প্রকল্প গ্রহণ করি, নতুন দল গঠন করা হয়। পূর্ববর্তী ক্লাসসমূহে ছাত্রছাত্রীরা যে পরিশ্রম করেছিল, বর্তমান ক্লাসে তারা এর বহুগুণ বেশি পরিশ্রম করতে শুরু করে। তাদের মানসিকতা ও উদ্দেশ্য পরিবর্তিত হয়ে যায়। এই অভিজ্ঞতা একটি অনন্য, সুসংগতিপূর্ণ সম্মিলিত অবদানের সংস্কৃতি তৈরি করে। এই উপলব্ধি সেমিস্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়নি। পরবর্তী বহু বছর ধরে এইসব ছাত্রছাত্রীরা তাদের মধ্যে পুনর্মিলনের আয়োজন করেছিল। এমনকি আজ অনেক বছর পর যখন কোথাও একজনের সঙ্গে অন্যজনের দেখা হয়, তখন সবাই সেই ক্লাসের অভিজ্ঞতার কথা স্মরণ করে। সেই সব ক্লাসে কি ঘটেছিল এবং কেন ঘটেছিল তা বর্ণনা করার চেষ্টা করে। এত কম সময়ে এরকম সম্মিলিত অবদানের পরিবেশ কিভাবে তৈরি হলো? এই প্রশ্নটি আমার কাছে এখনো অবদ্ধ ঠেকে। সম্ভবত এর কারণ হলো ক্লাসের ছাত্রছাত্রীরা ছিল অপেক্ষাকৃত পরিপক্ক। তারা ছিল শেষ বর্ষের ছাত্রছাত্রী এবং তারা শ্রেণীকক্ষের প্রচলিত অভিজ্ঞতার বাইরে কিছু চাচ্ছিল। নতুন ও উত্তেজনাকর কিছুর জন্য তারা তৃপ্ত ছিল। তারা এমন কিছু সৃষ্টি করতে চাচ্ছিল যা সত্যিকার অর্থেই অর্থপূর্ণ। এছাড়া আমার কাছেও মনে হচ্ছিল শ্রেণীকক্ষে কেবল পুরাতন সিলেবাস পড়ানোর চাইতে নতুন কিছু সৃজন করা অনেক বেশি অর্থপূর্ণ। অন্য কথায়, সম্মিলিত অবদান নিয়ে কেবল কথা বলার চেয়ে ক্লাসের সম্মিলিত অবদান ঘটানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যদি আমার কনসাল্টিং ক্যারিয়ারের পেছনের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাই যে আমার প্রায় সব প্রশিক্ষণ কর্মশালার অভিজ্ঞতাই ছিল সম্মিলিত অবদানমূলক। সাধারণ এসব প্রশিক্ষণ কর্মশালারই একটি প্রাথমিক পর্যায় থাকে। তখন প্রচুর পরিমাণে সাহসিকতা প্রদর্শনের প্রয়োজন হয়। সম্ভবত তখন ব্যক্তিকে, পরিবারকে, সংগঠনকে বা প্রতিষ্ঠানকে অভ্যন্তরীণ সত্যের মুখোমুখি দাঁড়াতে হয়। নিজের কাছে বিশুদ্ধ থাকে যা যথার্থই প্রকাশ করা প্রয়োজন তা প্রকাশ করতে হয়। এরকম তথ্য প্রকাশের জন্য সুবিবেচিত মাত্রার সাহসিকতা এবং প্রকৃত সহানুভূতি সমন্বয় ঘটাতে হয়। আপনি যখন এভাবে নিজেকে প্রকাশ করবেন, অন্যরা তখন তাদেরকে খুলে ধরবে। তারা আরও বেশি নির্ভরযোগ্য, খোলামেলা এবং সৎ হয়ে উঠবে। এর ফলে সম্মিলিত অবদানের যোগাযোগ প্রক্রিয়া শুরু হবে। সাধারণত তা ক্রমে ক্রমে অধিক থেকে অধিকতর সৃজনশীল হতে থাকবে। এটি এমন একটি অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং পরিপূর্ণ অবস্থায় গিয়ে শেষ হবে যা প্রাথমিকভাবে কেউ প্রত্যাশা করেনি। যেমন কার্ল রজার্স শিখিয়েছেন, যা খুব বেশি ব্যক্তিগত, তাই আসলে বেশি সাধারণ। আপনি যত বেশি সঠিক বা নির্ভরযোগ্য হবেন, আপনার প্রকাশ তত বেশি খাঁটি বা নির্ভেজাল হবে, বিশেষ করে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে। এমনকি নিজের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তা প্রকাশের ক্ষেত্রে আপনি যত অকৃত্রিম হবেন, অধিক সংখ্যক মানুষ তত বেশি করে আপনার প্রকাশের সঙ্গে সম্পর্কিত হতে পারবে। তারা তখন নিজেদেরকে প্রকাশ করার ক্ষেত্রে তত বেশি নিরাপদ বোধ করবে। এই প্রকাশ অন্যদেরকে এরূপ অভিব্যক্তি প্রকাশে উৎসাহ প্রদান করবে। তখনই সত্যিকার আন্তরিকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। এই অবস্থা নতুন অন্তর্দৃষ্টি তৈরি করবে এবং শিক্ষার্থীর বিষয়ে উদ্ভব ঘটাবে। ফলে এতে সংশ্লিষ্টদের মধ্যে এক প্রকারের উদ্দীপনা এবং দুঃসাহসিক কর্মপ্রচেষ্টা তৈরি হবে এবং যা এই প্রক্রিয়াটিকে চলমান রাখবে। যারা এই প্রক্রিয়ার সংশ্লিষ্ট, এই পর্যায়ে তারা একে অন্যের সঙ্গে মিথস্ক্রিয়া শুরু করবে। তখন তারা পুরো বাক্য উচ্চারণ না করে অর্ধেক বাক্য বা দুই একটি শব্দ ব্যবহার করে একে অন্যের সাথে যোগাযোগ শুরু করবে। অথচ পরস্পরের কথার অর্থ বুঝতে বিলম্ব হবে না। তখন সম্পূর্ণ নতুন অন্তর্দৃষ্টির জগৎ তৈরি হবে, নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে, নতুন প্রেক্ষাপট, নতুন নতুন বিকল্প উন্মোচিত হবে এবং নতুন ভাবনার ক্ষেত্র প্রস্তুত করে দেবে। সাময়িকভাবে এসব নতুন ধারণাকে অনেকটা বাতাসের মধ্যে ভেসে বেড়ানোর মতো মনে হবে, কিন্তু এসব ধারণা প্রত্যেককে সাধারণ এমন এক পরিণতির দিকে পরিচালিত করবে যে পরিণতি হবে উপকারী এবং বাস্তবসম্মত। ব্যবসায় সম্মিলিত অবদান। আমি একটি অর্থপূর্ণ সম্মিলিত অবদানের অভিজ্ঞতা লাভ করেছিলাম যখন আমি আমার যৌথ মূলধনী ব্যবসা প্রতিষ্ঠানের কর্পোরেট মিশন স্টেটমেন্ট তৈরি করার জন্য আমি সহকর্মীদের নিয়ে কাজ করছিলাম। কাজটি করার সময় প্রতিষ্ঠানের সবাই অনেক উঁচু একটি পাহাড়ের চূড়ায় চলে যায়, যা ছিল মনোরম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত। সেখানে আমরা আমাদের মিশন বিবৃতির প্রথম খসড়া প্রণয়ন করতে শুরু করি। আমাদের অনেকে এটিকে একটি সাধারণ মিশন বিবৃতি হিসেবে বিবেচনা করেছিল। প্রথম দিকে আমাদের মধ্যকার যোগাযোগ ছিল শ্রদ্ধাপূর্ণ, সতর্ক এবং সহজে অনুমানযোগ্য। কিন্তু যখন আমরা বিভিন্ন পরিকল্পনা, সম্ভাবনা ও সুযোগ নিয়ে কথা বলতে শুরু করি, তখন সকলে অত্যন্ত খোলামেলা, নির্ভরযোগ্য হয়ে ওঠে। জোরে জোরে কথা বলা শুরু করে। মিশন বিবৃতির আলোচ্য বিষয় সামগ্রিক মুক্ত আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ধারণা বেরিয়ে আসতে থাকে।
সবাই সত্যি সত্যি হৃদয়ের গভীর থেকে অনুভব করতে শুরু করে এবং সাহসী হয়ে ওঠে। এর ফলে আমরা পারস্পরিক শ্রদ্ধা এবং উপলব্ধির জায়গা থেকে সৃজনশীল সম্মিলিত অবদানের যোগাযোগের পর্যায়ে পৌঁছে যাই। আন্তরিকতার সাথে প্রত্যেকেই সম্পৃক্ত হয়, পরিবেশ হয়ে ওঠে উত্তেজনাকর। আমরা আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গিকে ভাষায় রূপান্তরিত করি, অর্থাৎ আমাদের সম্মিলিত ভাবকে বাক্যের আকারে প্রকাশ করি। এতে মিশন বিবৃতি হিসেবে তা লেখা হয়, যার প্রতিটি শব্দের মধ্যে প্রত্যেক অংশগ্রহণকারীর আন্তরিক প্রতিশ্রুতি ব্যক্ত হয়। ফলে আমাদের কর্পোরেট মিশন স্টেটমেন্টের অর্থটি নিম্নরূপ দাঁড়ায়: আমাদের লক্ষ্য হল আমাদের প্রতিষ্ঠান ও এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সামর্থ্য বৃদ্ধি করা, যাতে তারা তাদের কর্ম সম্পাদনের দক্ষতার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটাতে পারে এবং এর মাধ্যমে তারা নৈতিকতা কেন্দ্রিক নেতৃত্বের চর্চা করে পারস্পরিক উপলব্ধির দ্বারা আমাদের কাম্য লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে। যে সম্মিলিত অবদান প্রক্রিয়া এর মিশন বিবৃতি তৈরির ক্ষেত্রে আমাদেরকে পরিচালিত করে, তা প্রত্যেকের হৃদয় ও মনে দৃঢ়ভাবে গেঁথে যায়। এছাড়া এই প্রক্রিয়া আমাদের জন্য একটি পরিধি নির্দেশ করে দেয়। এই পরিধি আমাদের কি করণীয় এবং কি করণীয় নয় তা বোঝার ক্ষেত্রে সহায়তা করে। আমার আরও একটি বড় মাত্রার সম্মিলিত অবদানের অভিজ্ঞতা হয়েছিল যখন আমাকে একটি বড় বীমা কোম্পানির বাৎসরিক বৈঠকে একজন রিসোর্স অ্যান্ড ডিসিশন ক্যাটালিস্ট হিসেবে কাজ করার আমন্ত্রণ জানানো হয়েছিল এবং আমি তাতে অংশগ্রহণ করেছিলাম। কয়েক মাস আগেই আমি দায়িত্বপ্রাপ্ত কমিটির সাথে দেখা করেছিলাম। দুদিনব্যাপী মিটিংয়ের মঞ্চ তৈরি করার জন্য সেখানে সব ঊর্ধ্বতন নির্বাহীগণ সম্পৃক্ত ছিল। তারা আমাকে জানায় যে সনাতনী পদ্ধতির ৪ বা ৫টি বিষয়ে প্রশ্নোত্তর বা সাক্ষাৎকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করতে হবে এবং নির্বাহীদের বিকল্প প্রস্তাবসমূহ উপস্থাপন করতে হবে। আগের বৈঠকগুলোতে সম্মানজনক মতামত বিনিময় হয়েছে। ক্ষেত্রবিশেষ রক্ষণাত্মক আমি জিতব তুমি হারবে এর অহমিকার লড়াই হয়েছে, যেগুলো ছিল অনুমানযোগ্য, অসৃষ্টিশীল এবং বিরক্তিকর। আমি কমিটির সদস্যদের সাথে সম্মিলিত অবদান নিয়ে কথা বলেছি এবং তারা এর সম্ভাবনাকে উপলব্ধি করতে পেরেছিল। কিছু বিবেচনাযোগ্য বিচ্যুতি ছাড়া তারা পদ্ধতি পাল্টাতে সম্মত হয়। তারা সকল নির্বাহীগণকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর শ্বেতপত্র তৈরি করার জন্য অনুরোধ জানালো এবং তখন সবাইকে বলা হলো যে সকল নির্বাহীগণ যেন নিজেদেরকে সঠিকভাবে তুলে ধরে, যাতে করে সামনের সময়গুলোতে বিষয়টি পরিষ্কারভাবে উপলব্ধি করা যায় এবং মত ভিন্নতাও যেন নির্ধারণ করা যায়। তারা যেন বৈঠকে উপস্থাপন করার বদলে শ্রবণ করার এবং প্রতিরোধ ও আত্মরক্ষার বদলে সৃষ্টি এবং সম্মিলিত অবদানের জন্য আসে। আমি প্রথম দিনের আধাবেলা তাদেরকে অভ্যাস ৪, ৫ এবং ৬-এর মূলনীতিসমূহ শিখালাম এবং তাদের অনুশীলন পদ্ধতিসমূহ শিখিয়ে কাটালাম। বাকি সময়টুকু ব্যয় হলো সৃজনশীল সম্মিলিত অবদান নিয়ে কাজ করার মাধ্যমে। সৃজনশীল শক্তির উন্মোচন ছিল অসাধারণ। এতে বিরক্তির বদলে উত্তেজনা উপস্থিত হলো, মানুষের একে অন্যের প্রভাবের ব্যাপারে উন্মুক্ত হলো এবং নতুন অন্তর্দৃষ্টি এবং বিকল্প তৈরি করলো। প্রতিষ্ঠানটির মূল চ্যালেঞ্জগুলোর বিষয়ে উক্ত মিটিং শেষে পূর্ণাঙ্গ প্রকৃতির অনুভূতি উপস্থাপিত হলো। শ্বেতপত্রের প্রস্তাবনা অকার্যকর হয়ে গেল। পার্থক্য ছিল মূল্যবোধসমূহ এবং এদেরকে ছাড়িয়ে যাওয়া এবং একটি নতুন সাধারণ দৃষ্টিভঙ্গি গঠিত হলো। যেসব মানুষ একবার সম্মিলিত অবদানের অভিজ্ঞতা অর্জন করে তারা একে কখনো ত্যাগ করবে না। তারা জানে যে ভবিষ্যতে আবারও একত্রিত হলে এই ধরনের মনোবিস্তৃতিমূলক উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার সম্ভাবনা থেকে যায়। প্রায়শই একটি নির্দিষ্ট সম্মিলিত অবদানের অভিজ্ঞতার পুনরুদ্ভব ঘটানোর চেষ্টা করা হয়, কিন্তু তা কদাচিৎ ঘটে থাকে। ফার ইস্টার্ন দর্শনের মতো আমরা প্রভুদের অনুসরণ করার চেষ্টা করি না, পরিবর্তে আমরা দেখি তারা কি করছে। প্রতিটি সম্মিলিত অবদানের উদ্দেশ্য থাকে নতুন এবং ভিন্ন। কখনো কখনো এর উদ্দেশ্য হয়ে থাকে পূর্ববর্তীটির চেয়ে উচ্চতর। তাই আমরা প্রতিটি ক্ষেত্রে নতুন ও ভিন্ন সম্মিলিত অবদান প্রত্যাশা করি। সম্মিলিত অবদান এবং যোগাযোগ। সম্মিলিত অবদান রোমাঞ্চকর, সৃজনশীল এবং উদ্দীপনামূলক। মুক্ত মন নিয়ে যোগাযোগের ফলে যে অবস্থার সৃষ্টি হয় তা দৃশ্যমান। কিন্তু মুক্ত মন নিয়ে যোগাযোগে কিছু ঝুঁকি থাকে। যে কোনো তাৎপর্যপূর্ণ অর্জন বা তাৎপর্যপূর্ণ উৎকর্ষ সাধনের জন্য ঝুঁকি গ্রহণের দায়িত্ব বহন করতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা ডেভিড লিলিয়েনথালকে একটি নতুন আণবিক শক্তি কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি এমন একদল লোককে এই কমিশনের মধ্যে অন্তর্ভুক্ত করেন যারা ছিল স্ব কর্মক্ষেত্রে অত্যন্ত প্রভাবশীল এবং তারা তাদের ক্ষমতার কার্যপরিধি সম্পর্কে সচেতন ছিলেন। এই বিচিত্র অভিজ্ঞতাপূর্ণ মানুষগুলোর প্রত্যেকেই অন্তত
গুরুত্বপূর্ণ নিজস্ব কার্যতালিকা ছিল, যেগুলো বাস্তবায়নের জন্য তারা ভীষণ উদ্গ্রীব ছিল। সংবাদ মাধ্যমও তাদের কার্যকলাপের খবর ছাপিয়ে তাদের উপর চাপ প্রয়োগ করছিল। কিন্তু লিলিয়ান্থল উচ্চমাত্রার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্ট গড়ে তোলার জন্য কয়েক সপ্তাহ সময় নেন। তিনি এই দলের পরস্পর যাতে পরস্পরকে জানতে পারে সেই সুযোগ সৃষ্টিতে মনোযোগ দেন। কার কিসের আগ্রহ, কার কি প্রত্যাশা, কার কি লক্ষ্য, কারা কোন বিষয়ে গুরুত্ব প্রদান করছে, কে কোন প্রেক্ষাপট থেকে এসেছে, কার দৃষ্টান্ত কি ইত্যাদি বিষয়ে দলের সদস্যবৃন্দদের মধ্যে তিনি যোগাযোগের পরিবেশ তৈরি করেন। এই পারস্পরিক আলাপ আলোচনার সুযোগ সকলের মধ্যে এক প্রকার বন্ধন তৈরি করে। এর জন্য লিলিয়েন্থাল বেশ কিছু সময় নিচ্ছিলেন। এই কালক্ষেপণের জন্য তাকে সমালোচিত হতে হয়। সময় নেওয়াকে তার অদক্ষতা হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই কালক্ষেপণের ফলে একটা দারুণ ঘটনা ঘটে। পুরো দলটি পরস্পরের সাথে প্রগাঢ় বুননে আবদ্ধ হলো। তারা নিজেদের সম্পূর্ণভাবে মেলে ধরে, সৃজনশীল হয়ে সহযোগিতাপূর্ণ বা যৌথ ক্রীড়ামূলক আচরণ করতে থাকে। এতে কমিশনের সদস্যদের মধ্যে অত্যন্ত উচ্চমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধের সূচনা হয়। ফলে দেখা যায় তাদের মধ্যে কোনো বিষয় দ্বিমত থাকলে তারা বিরোধিতামূলক বা আত্মরক্ষামূলক অবস্থান গ্রহণ না করে বরং পরস্পরকে বোঝার জন্য চেষ্টা করত। তাদের পারস্পরিক মনোভাব ছিল এরকম: তোমার মতো বুদ্ধিমান, যোগ্য ও প্রতিশ্রুতিশীল ব্যক্তি যদি আমার সাথে দ্বিমত পোষণ করে, তবে নিশ্চয়ই এই ভিন্ন মতের মধ্যে এমন কিছু রয়েছে যা আমার বোধগম্য হয়নি এবং আমি তা বুঝতে চাই। কাজেই তোমার দৃষ্টিভঙ্গি ও কার্যপরিধি আমি বুঝতে চাই। এতে তাদের মধ্যে প্রতিরোধহীন মিথস্ক্রিয়া গড়ে উঠল এবং একটি অসাধারণ নতুন সংস্কৃতির জন্ম হলো। স্বল্প বিশ্বাসসম্পন্ন পরিস্থিতি থেকে সর্বনিম্ন স্তরের যোগাযোগের বৈশিষ্ট্য হল আত্মরক্ষামূলক ও সংরক্ষণমূলক মনোভাব এবং আইনি ভাষার ব্যবহার। এরকম যোগাযোগ কেবল আমি জিতব তুমি হারবে অথবা আমি হারবো তুমি জিতবে দৃষ্টান্ত সৃষ্টি করে। ফলে যোগাযোগ সফল হয় না। এতে পি অথবা পিসি ভারসাম্য থাকে না। ফলে তা সংরক্ষণমূলক ও প্রতিরক্ষামূলক কারণ সৃষ্টি করে। মধ্যবর্তী অবস্থান হলো শ্রদ্ধাপূর্ণ যোগাযোগ। মোটামুটি পরিপক্ক মানুষ এই অবস্থান থেকে যোগাযোগ করে। এই অবস্থানে যোগাযোগকারী পক্ষ দুটি পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে। তারা অনাকাঙ্ক্ষিত বিরোধের সম্ভাবনাকে এড়িয়ে যেতে চায়। এই কারণে তারা তখন ভদ্রভাবে যোগাযোগ করে, আন্তরিকভাবে নয়। তারা হয়তো তখন বুদ্ধিভিত্তিকভাবে পরস্পরের অবস্থানকে উপলব্ধি করে, কিন্তু তাদের নিজেদের অবস্থানের গভীরে যে দৃষ্টান্ত এবং অন্তর্নিহিত সত্য রয়েছে তা গভীরভাবে সন্ধান করে না, যার ফলে তারা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে ব্যর্থ হয়। আত্মনির্ভরশীল এমনকি পারস্পরিক নির্ভরশীল অবস্থায়ও শ্রদ্ধাপূর্ণ যোগাযোগের দ্বারা কাজ চালানো যেতে পারে, কিন্তু এতে সৃজনশীল সম্ভাবনা গড়ে ওঠে না। পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কের ক্ষেত্রে এরকম যোগাযোগ সাধারণত আপোষমূলক অবস্থান গ্রহণ করা হয়। আপোষের অর্থ হল 1+1=1.5। এতে উভয়কেই কিছুটা ছাড় দিতে হয়। তবে এই পর্যায়ের যোগাযোগ সংরক্ষণমূলক বা প্রতিরক্ষামূলক হয় না, তা ক্রোধাত্মকও নয়। এতে একজন অন্যজনকে ব্যবহার করে না, বরং এই যোগাযোগ হয়ে থাকে সৎ, অকৃত্রিম এবং শ্রদ্ধাপূর্ণ। কিন্তু তা সৃজনশীল বা সম্মিলিত অবদানমূলক হয় না। এতে নিম্ন স্তরের আমিও জিতব, তুমিও জিতবে অবস্থান তৈরি হয়। সম্মিলিত অবদানমূলক যোগাযোগের ফলাফল 1+1 হতে পারে 8 অথবা 16, এমনকি তা 1600 এর সমান হতে পারে। সম্মিলিত অবস্থান হলো উচ্চ বিশ্বাসকেন্দ্রিক, যা কোনো মূল প্রস্তাবনার চেয়েও অনেক গুণ বেশি উন্নততর, সমাধানপূর্ণ এবং সকল পক্ষই তা স্বীকার করে। অধিকন্তু এতে সংশ্লিষ্ট সকলে সৃজনশীল উদ্যোগকে বিশুদ্ধভাবে উপভোগ করে। ছোট পরিসরে একটি সন্তুষ্টির সংস্কৃতি তৈরি হয়। এমনকি ইহা যদি স্বল্পকালীনও হয়, তবু সেখানে পি অথবা পিসি সমতা বিরাজমান থাকে। এমন কিছু পরিস্থিতি থাকে যেখানে সম্মিলিত অবদান সৃষ্টি সম্ভব হয়ে ওঠে না, এমনকি কোনো চুক্তি নয়, নীতিও কার্যকর হয় না। সেরকম পরিস্থিতিতে সম্মিলিত অবদানের জন্য আন্তরিক প্রচেষ্টা একটি অধিকতর কার্যকর সমঝোতা সৃষ্টি করতে পারে। তৃতীয় বিকল্পের সন্ধান। কিভাবে আমাদের যোগাযোগের স্তর আমাদের পারস্পরিক নির্ভরশীলতার কার্যকারিতাকে প্রভাবিত করে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা লাভের জন্য নিম্নোক্ত দৃশ্যপটটি কল্পনা করুন। একটি ছুটির সময় একজন স্বামী তার পুরো পরিবারকে কোনো একটি হ্রদের পাড়ে বেড়াতে নিয়ে যেতে চান, যেখানে তারা মাছ ধরবে এবং ক্যাম্পিং করবে। এভাবে ছুটি কাটানো স্বামীটির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি সারা বছর ধরে এর পরিকল্পনা করছেন। হ্রদের ধারে কটেজ ভাড়া করেছেন,
নৌকা ভাড়া করেছেন এবং ছেলেরা ওখানে যাওয়ার জন্য উত্তেজিত হয়ে আছে। কিন্তু তার স্ত্রী এই ছুটিতে তার মাকে দেখতে যেতে চান। তিনি 2:30 মাইল দূরে থাকেন। তার স্ত্রীর পক্ষে প্রায়শই মাকে দেখতে যাওয়া সম্ভব হয় না। ফলে তার কাছে মাকে দেখতে যাওয়া গুরুত্বপূর্ণ। স্বামী ও স্ত্রীর মধ্যকার এই মতপার্থক্য তাদের পরিবারের জন্য একটি গভীর নেতিবাচক অভিজ্ঞতা সৃষ্টি করে। আগেই পরিকল্পনা করা হয়েছে, সব চূড়ান্ত, ছেলেরা খুবই উত্তেজিত। আমাদের এই ট্রিপে যাওয়া উচিত, স্বামী বললেন। কিন্তু এই ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই যে আমার মা আর কতদিন বাঁচবেন। তাই আমি তার সঙ্গে কয়েকটা দিন কাটাতে চাই। এই ছুটি হচ্ছে তার সঙ্গে কাটানোর একটি বড় সুযোগ। স্ত্রী উত্তর দেন, এই 1 সপ্তাহের ভ্রমণের জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করছি। ছেলেরা 1 সপ্তাহ নানার বাড়িতে থাকলে বিরক্ত হয়ে উঠবে। এছাড়া তোমার মার অসুখ মারাত্মক নয়। তাছাড়া তোমার বোন তার থেকে মাত্র 1 মাইল দূরে থাকে। সব সময় সে তার দেখাশোনা করছে। তিনি তো কেবল আমার বোনের মা নন, আমারও মা। আমি তার পাশে কয়েকদিন থেকে আসতে চাই। তুমি রোজ রাতে তার সঙ্গে ফোনে কথা বলতে পারো। এছাড়া আমরা তো বড়দিনের সময় সকলে তার ওখানেই যাব বলে ঠিক করেছি। বড়দিন আসতে আরো 5 মাস বাকি। তিনি এতদিন বেঁচে থাকবেন কিনা তার ঠিক নেই। তাছাড়া তিনি আমাকে দেখতেও চাচ্ছেন। তার যত্নের কোনো অভাব হচ্ছে না। এই ছুটিতে ছেলেরা এবং আমি তোমাকে আমাদের সঙ্গে যাচ্ছি। মাছ ধরার চাইতে আমার মা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তোমার সন্তান ও স্বামী তোমার মার চেয়ে তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই মতবিরোধের মাঝে শেষ পর্যন্ত তারা একটি আপোষমূলক অবস্থানে পৌঁছাতে পারতেন। তারা সিদ্ধান্ত নিতে পারতেন যে সন্তানদেরকে নিয়ে স্বামী মাছ ধরা ট্রিপে যাবেন আর স্ত্রী তার মার কাছে যাবেন। কিন্তু এতে উভয় অপরাধ বোধে ভুগতেন, অচিত্ত থাকতেন। ছেলেরাও এই অবস্থা বুঝতে পারত। তাদের ছুটির আনন্দ ক্ষতিগ্রস্ত হতো। আরও একটি উপায় ছিল, স্ত্রীর কাছে স্বামী আত্মসমর্পণ করতে পারতেন। কিন্তু তিনি ছিলেন অনিচ্ছুক। সচেতনভাবে বা অসচেতনভাবে তিনি তার মতের প্রাধান্য বজায় রেখেছেন। তার পরিকল্পনা বাস্তবায়িত না হলে সপ্তাহটি প্রত্যেকের জন্য কত ভয়ঙ্কর হয়ে উঠবে এর পক্ষে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করছেন। আবার স্ত্রীও আত্মসমর্পণ করতে পারতেন, কিন্তু তিনি তার মা সম্পর্কে অত্যন্ত স্পর্শকাতর এবং সংবেদনশীল। ফলে যে অবস্থার সৃষ্টি হয় তা হলো, যদি তার মা মৃত্যুবরণ করেন তবে তার স্বামী যেমন কখনো নিজেকে ক্ষমা করতে পারবেন না, তেমনি তিনিও তার স্বামীকে কখনো ক্ষমা করতে পারবেন না। যে কোনো প্রকার সমঝোতায় তারা পৌঁছাক না কেন, এই ঘটনা পরবর্তী অনেক বছরের জন্য তাদের পারস্পরিক অসংবেদনশীলতা, পারস্পরিক অবহেলা এবং পরস্পরকে প্রাধান্য না দেওয়ার দৃষ্টান্ত হয়ে থাকবে। বছরের পর বছর ধরে এই ঘটনা তাদের পারিবারিক বিবাদের উৎস হিসেবে কাজ করবে। স্বামী ও স্ত্রীকে দুটি বিপরীত মেরুতে দাঁড় করাবে। এভাবে একদা যেসব দাম্পত্য সম্পর্ক অত্যন্ত সুন্দর, সুখী, স্বতঃস্ফূর্ত এবং প্রেমপূর্ণ ছিল, তা এ ধরনের ঘটনা শৃঙ্খলের কারণে সেসব সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়ে বিরোধপূর্ণ অবস্থানে এসে দাঁড়িয়েছে বলে দেখা যায়। এখানে স্বামী ও স্ত্রী একটি অবস্থানকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন। এই ভিন্নতা তাদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে, তাদেরকে বিযুক্ত করতে পারে, তাদের সম্পর্ক ছেদ করতে পারে। আবার তা তাদেরকে একটি উচ্চতর পর্যায়ে নিয়ে গিয়ে কাছাকাছি নিয়ে আসতে পারে। তারা যদি সফল পারস্পরিক নির্ভরশীলতার অভ্যাসের অনুশীলন করেন, তবে এই ভিন্নতাকে সম্পূর্ণ পৃথক একটি দৃষ্টান্ত থেকে দেখবেন। একটি উচ্চতর পর্যায়ে তাদের মধ্যে যোগাযোগ হবে, কারণ পারস্পরিক নির্ভরশীলতার অনুশীলন তাদের মধ্যকার আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে উচ্চমাত্রায় সঞ্চয় করবে। তারা পরস্পরকে বিশ্বাস করবেন, তাদের মধ্যে খোলামেলা যোগাযোগ হবে। তারা দুজনই আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্ত থেকে চিন্তা করবেন। ফলে তৃতীয় বিকল্পের কথা ভাববেন। এতে যে সমাধান আসবে তা তারা প্রত্যেকে প্রথম যে সমাধানের প্রস্তাব করেছিলেন তার চেয়ে উন্নততর হবে, কারণ তারা আন্তরিকতা নিয়ে পরস্পরের কথা শুনেছে। প্রথমে অপর পক্ষকে বুঝতে চেষ্টা করেছেন এবং পরে অপর পক্ষকে নিজের অবস্থা বোঝাতে চেষ্টা করেছেন। এতে প্রত্যেককে তারা নিজের মধ্যে এবং একই সঙ্গে উভয়ের মধ্যে মূল্যবোধ ও বিবেচনাবোধের একটি সামগ্রিক চিত্র সৃষ্টি করতে সক্ষম হবেন। এই বোধ একটি সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজন। আবেগীয় ব্যাংক অ্যাকাউন্টে উচ্চমাত্রার সঞ্চয়, আমিও জিতব, তুমিও জিতবে দৃষ্টান্তের চিন্তা, প্রথমে অন্যকে বুঝতে চেষ্টা করা, যৌথ ক্রিয়ার জন্য একটি আদর্শ পরিবেশ সৃষ্টি করে। যদি তারা সহানুভূতি নিয়ে ভাব বিনিময় করতেন, তবে স্বামী যথার্থই গভীরভাবে স্ত্রীর আকাঙ্ক্ষা উপলব্ধি করতে পারতেন। মার সঙ্গে তার থাকার প্রয়োজন বুঝতে পারতেন। তার যে বোন মায়ের যত্নের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেন, সেই বোনকে কয়েকদিন বিশ্রাম দেওয়ার প্রয়োজনও উপলব্ধি করতে পারতেন। তিনি বুঝতে পারতেন তার স্ত্রীর মা কতদিন বেঁচে থাকবেন এর কোনো ঠিক নেই। ফলে মাছ ধরতে যাওয়ার চেয়ে শাশুড়ির কাছে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ।
এবং স্ত্রীও গভীরভাবে স্বামীর প্রত্যাশাকে উপলব্ধি করতে পারতেন। তিনি পুরো পরিবারের একসঙ্গে ছুটি কাটানোর প্রয়োজন উপলব্ধি করতেন। ছেলে দুটির জন্য তা যে কত আনন্দের তা তিনি উপলব্ধি করতে পারতেন। মাছ ধরার প্রস্তুতিতে যে শিক্ষণীয় বিষয় রয়েছে তা সন্তানদের কাজে লাগবে বলে তিনি উপলব্ধি করতে পারতেন। তিনি মনে করতে পারতেন একসঙ্গে সময় কাটানোর ফলে যে সুখস্মৃতির উদ্ভব হবে তা তাদেরকে সমৃদ্ধ করবে। ফলে তাদের চাওয়াগুলো সাধারণ হয়ে উঠত। তারা দুজনে সমস্যার দুই প্রান্তে অবস্থান করতেন না, বরং একত্রে এক প্রান্তে অবস্থান করে সমস্যাকে দেখতেন। পরস্পরের প্রয়োজন উপলব্ধি করতেন এবং সম্মিলিতভাবে তৃতীয় বিকল্প উদ্ভাবনের চেষ্টা করতেন। স্বামী বলতে পারতেন, আমরা 1 মাসের মধ্যে আরও একটি সময় বের করব যখন আমি বাড়ির দায়িত্ব পালন করব এবং তুমি কয়েকদিনের ছুটি নিয়ে তোমার মাকে দেখতে যাবে। তোমার মাকে দেখতে যাওয়া সত্যি প্রয়োজন। অথবা বলতে পারতেন, চলো আমরা এমন একটা মাছ ধরার স্থান নির্বাচন করি যা তোমার মা যেখানে থাকেন তার কাছাকাছি। জায়গাটা হয়তো বর্তমান জায়গাটির মতো এত সুন্দর হবে না, কিন্তু আমরা তোমার মায়ের কাছে যেতে পারবো। আর সেই সাথে ছেলেদের প্রত্যাশাও পূরণ হবে। তারা হয়তো একদিন গিয়ে তোমার মাকেও দেখে আসতে পারবে। এটা হবে তাদের জন্য বাড়তি পাওয়া। এর ফলে সম্মিলিত অবদান বা সহযোগিতা তৈরি হতো। যতক্ষণ তারা উভয়ের জন্য এটি সন্তোষজনক সমাধানে না পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত তারা কথা বলতে পারতেন এবং এই সমাধান তাদের মূল প্রস্তাবের চেয়ে উন্নততর হতো। এই রকম সিদ্ধান্ত আপোষমূলক অবস্থার চেয়েও উন্নততর হতো। এই সম্মিলিত অবদানমূলক ঐক্যভিত্তিক সমাধান পি এবং পিসি গঠন করত। লেনদেনমূলক না হয়ে এটা রূপান্তরমূলক হতো। এই প্রক্রিয়ার উভয়ের প্রত্যাশা পূরণ হওয়ার পাশাপাশি তাদের সম্পর্ক দৃঢ়তর হবে। নেতিবাচক সম্মিলিত অবদান। তৃতীয় বিকল্প গ্রহণ মূলত দ্বিকল্পিত মানসিকতা, অর্থাৎ হয়তো নয়তো মানসিকতা থেকে দৃষ্টান্তের পরিবর্তন। কিন্তু ফলাফলগুলোর দিকে লক্ষ্য করুন। পারস্পরিক নির্ভরশীল বাস্তবতায় মানুষ যখন সমস্যার সমাধানের চেষ্টা করে অথবা সিদ্ধান্ত গ্রহণ করে, তখন কি পরিমাণ নেতিবাচক শক্তি খরচ হয়। অন্য মানুষের দোষ ত্রুটি, শত্রুতামূলক মনোভাব, বিরোধিতা, অন্তর্ব্যক্তিক সংঘাত, প্রচ্ছন্ন শ্রেষ্ঠত্ববোধ প্রভৃতি কাজে কি পরিমাণ সময় ব্যয় করতে হয়। এটি অনেকটা এক পা ব্রেক এবং এক পা অ্যাক্সেলেটরে রেখে গাড়ি চালানোর চেষ্টার মতো। আর অধিকাংশ মানুষ ব্রেক থেকে পা না সরিয়ে অ্যাক্সেলেটরে অধিক চাপ দিয়ে ইঞ্জিনে বেশি তেল দিতে থাকে। তারা তাদের অবস্থানকে মজবুত করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে, বেশি পরিমাণে যৌক্তিক তথ্য দিয়ে থাকে অথবা কপটতা প্রদর্শন করে। এক্ষেত্রে সমস্যা হলো, যে ব্যক্তি বেশি পরিমাণে অন্যের উপর নির্ভরশীল, সে ব্যক্তি পারস্পরিক নির্ভরশীল বাস্তবতার মধ্যে অধিকতর সাফল্য লাভ করতে সচেষ্ট হয়ে ওঠে। এরকম একজন মানুষ নিম্নোক্ত দুটি বিকল্পের একটির উপর নির্ভর করে। হয় সে তার ক্ষমতা, অবস্থান ইত্যাদি থেকে শক্তি ধার করার উপর নির্ভরশীল হয় এবং আমি জিতব তুমি হারবে অবস্থান গ্রহণ করে। না হয় অন্যদের কাছে জনপ্রিয় হওয়ার উপর নির্ভরশীল হয় এবং আমি জিতব তুমি জিতবে অবস্থান গ্রহণ করে। এরকম মানুষ হয়তো মুখে আমি জিতব তুমিও জিতবে দৃষ্টান্তের কথা বলে থাকে, কিন্তু বাস্তবে তারা তা শ্রবণ করতে চায় না, বরং তারা পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এরকম পরিবেশে সম্মিলিত অবদান বা সমষ্টিগত ঐক্যমত গড়ে ওঠে না। নিরাপত্তাবোধহীন মানুষ চিন্তা করে সকল বাস্তবতাই তাদের দৃষ্টান্তের সঙ্গে মানানসই হবে। তারা অন্যের অনুরূপ হওয়ার প্রবণতা পোষণ করে, অন্যদেরকে তাদের নিজেদের মতো করে চিন্তা করতে প্ররোচিত করে। সম্পর্কের সবচেয়ে বড় শক্তি অন্যের অবস্থানকে উপলব্ধি করা। এই সত্য তারা মানতে চায় না। সাদৃশ্য কথাটির অর্থ এক হওয়া নয়। সাদৃশ্য আর একতা এক নয়। এক হওয়া, একতা হলো সম্পূরকতা, সাদৃশ্য নয়। সাদৃশ্য কোনো সৃজনশীলতাই নেই এবং বিরক্তিকর। ঐক্যমতের প্রাণশক্তি সাদৃশ্য নয়, বরং ভিন্নতা। ভিন্নতাকে মূল্যায়ন করা। আমি বিশ্বাস করি যে আন্তঃব্যক্তিক সম্মিলিত অবদানের চাবিকাঠি হলো নিজেদের মধ্যে ঐক্যমত, আর তা প্রথম 3টি অভ্যাসের দ্বারা গড়ে ওঠে। এই অভ্যাসগুলো একজন ব্যক্তিকে উন্মুক্ত হওয়া এবং সমালোচনার মুখে পড়ার ঝুঁকি গ্রহণ করার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান করে। এই সব মূলনীতিকে আত্মীকৃত করার মাধ্যমেই আমিও জিতব তুমিও জিতবে মানসিকতা গড়ে তোলা সম্ভব হয় এবং এভাবেই আমরা পঞ্চম অভ্যাসের জন্য নির্ভরযোগ্য হয়ে উঠতে সক্ষম হই। নৈতিকতা কেন্দ্রিক হওয়ার ক্ষেত্রে একটি বাস্তবভিত্তিক ফলাফল হলো, এর মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই সম্পূর্ণতা অর্জন করি, যা প্রকৃত সামগ্রিকতা। যেসব মানুষ গভীরভাবে মস্তিষ্কের বাম বলয় কেন্দ্রিক চিন্তার বিধান দ্বারা পরিচালিত হয়, তাদের চিন্তা তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে
খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পারে না, কারণ কেবল বর্ণনামূলক যৌক্তিক বিশ্লেষণধর্মী আক্ষরিক চিন্তা সমস্যার সমাধানে খুব কম কার্যকারী হয়। সমস্যা সমাধানের জন্য প্রয়োজন ব্যাপক সৃজনশীলতা। প্রধানত মস্তিষ্কের বাম বলয় দ্বারা পরিচালিত মানুষ সচেতন হয়ে উঠলে তাদের মস্তিষ্কের ডান বলয়ের মধ্যে নতুন বিধান খুলবে। এর অর্থ এই নয় যে এতদিন তাদের মস্তিষ্কের ডান বলয় যথাস্থানে ছিল না, বরং তা আকর্ষিত ছিল। এর পেশিগুলো বেড়ে ওঠেনি, অথবা তা হয়তো শৈশবের প্রাথমিক অবস্থার পরে ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে, কারণ প্রথাগত শিক্ষা অথবা সামাজিক বিধান বাম বলয়কে খুব বেশি পরিমাণে কার্যকরী রেখেছে। যখন একজন মানুষ মস্তিষ্কের সৃজনধর্মী এবং পর্যবেক্ষণ সক্ষম ডান বলয় এবং বিশ্লেষণধর্মী যৌক্তিক ও পাচনিক বাম বলয় উভয়কে ব্যবহার করতে সক্ষম হয়, তখন তার পুরো মস্তিষ্কেই কাজ করে। অন্যথায় তখন আমাদের নিজেদের মস্তিষ্কে মনস্তাত্ত্বিক ঐকমত সংগঠিত হচ্ছে। এই অবস্থায় জীবনের বাস্তবতার সঙ্গে তার সাধনাগুলোর সর্বোচ্চ সমন্বয় ঘটতে থাকে, কারণ জীবন কেবল যৌক্তিক নয়, জীবনে আবেগের উপস্থিতিও রয়েছে। একদিন আমি ফ্লোরিডার অরল্যান্ডোর একটি কোম্পানির নির্বাহীদের প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিলাম। প্রশিক্ষণের নাম ছিল ব্যবস্থাপনা করুন বাম দিক থেকে, নেতৃত্ব দিন ডান দিক থেকে। বিরতির সময় কোম্পানির প্রেসিডেন্ট আমার কাছে এসে বললেন, স্টিফেন, আপনার এই সেশন আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আমি ভাবছি এই প্রশিক্ষণ পারিবারিক জীবনেও সহায়তা করবে। আমার স্ত্রী এবং আমি সত্যিকার অর্থেই পারস্পরিক যোগাযোগ সংক্রান্ত সমস্যায় ভুগছি। আমার মনে হয় আপনি যদি একদিন আমাদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং আমাদের কথাবার্তা শোনেন, তাহলে হয়তো আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন। ঠিক আছে, আমি রাজি, আমি জবাব দিলাম। খাবার টেবিলে একসাথে বসার পর প্রথমে সৌজন্যমূলক একটি বাক্য বিনিময় করলাম। তারপর সেই ভদ্রলোক তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, শোনো প্রিয়তমা, আমি স্টিফেনকে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ জানিয়েছি। আমাদের পারস্পরিক যোগাযোগের ব্যাপারে তার পক্ষে কোনো সাহায্য করা সম্ভব হয় কিনা কেবল তা বোঝার জন্য। আমি জানি তুমি চাও আমি আরও একটু সংবেদনশীল ও সহানুভূতিশীল স্বামী হই। আমার কি করা উচিত বলে তুমি মনে করো, তা কি আমাকে সুনির্দিষ্ট করে বলতে পারো? এই প্রশ্ন থেকে কি বোঝা যায়? ভদ্রলোকের মস্তিষ্কের বাম বলয় প্রভুত্ব করছে। তা তথ্য জানতে চায়, নকশা আঁকতে চায়, নির্দিষ্ট করে উত্তর প্রত্যাশা করে। দেখো, আমি তো তোমাকে আগেও ইতিপূর্বে বহুবার বলেছি, এটা নির্দিষ্টভাবে বলার বিষয় নয়। আমি সাধারণভাবে তোমার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে থাকতে চাই। এই উভয় থেকে স্পষ্ট যে স্ত্রীর মস্তিষ্কের ডান বলয় প্রভুত্ব করছে, তাই স্ত্রী সুনির্দিষ্ট কোনো কিছু দাবি করছে না, বরং সামগ্রিক উপলব্ধি বা অনুভবের বিষয়টি দাবি করছে। সাধারণভাবে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর মধ্যে থাকা বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? এর মানে আমাকে কি কি করতে হবে? আমাকে নির্দিষ্ট করে কিছু বলো, যাতে আমি তা করতে পারি। নির্দিষ্ট কিছু বলার নেই, আসলে এটি অনুভূতির বিষয়, উপলব্ধির বিষয়। স্ত্রীর মস্তিষ্কের ডান বলয় চিত্র এবং ধারণাসম্পন্ন অনুভূতি নিয়ে কাজ করছে। আমি মনে করি আমাদের বৈবাহিক সম্পর্ক তোমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা তুমি মুখে বলো। ভালো কথা, আমি তোমার কথা মানলাম, কিন্তু এই জীবনকে আরো গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আমি কি করতে পারি তা তুমি আমাকে নির্দিষ্ট ও স্পষ্ট করে বলো। এটা মুখে প্রকাশ করা কঠিন। এই পর্যায়ে লোকটি আমার দিকে তাকালেন, যেন তিনি আমাকে বলতে চাইলেন, স্টিফেন, তুমি কি তোমার দাম্পত্য জীবনে এই ধরনের বাক্রুদ্ধতা সহ্য করতে? এটা শুধু অনুভূতির ব্যাপার, খুবই শক্তিশালী এক অনুভূতি। স্ত্রী আবার বললেন, এটাই তো তোমার সমস্যা। এই সমস্যা তোমার মায়ের রয়েছে। আমার মনে হয় এই সমস্যা প্রতিটা মহিলারই। একথা বলে লোকটি একজন আইনজীবীর মতো স্ত্রীকে প্রশ্ন করতে থাকলেন, তুমি কি সেখানেই আছো যেখানে তুমি থাকতে চাও? বিষয়টা আসলে তা নয়। স্ত্রী দীর্ঘশ্বাস ছাড়ল। শোনো স্টিফেন, এখানে মাত্র কিছু সময় থাকবেন। তিনি আমাদেরকে সাহায্য করতে এসেছেন। তুমি পেঁচানোর উত্তর না দিয়ে হ্যাঁ বা না বলে উত্তর দাও। তুমি কি সেখানেই আছো যেখানে তুমি থাকতে চাও? বোধ হয়। ঠিক আছে, তাহলে এটা নিষ্পত্তি হয়ে গেল। এখন বলো, তুমি যেসব জিনিস চাও সেগুলো কি পাও? হ্যাঁ, পাই। তাহলে এটাও নিষ্পত্তি হলো, তুমি যা চাও তা কি করতে পারো? এবার আমার মনে হলো আমার কিছু বলা প্রয়োজন, কারণ আমি একেবারেই তাদেরকে সাহায্য করছি না। আমি তখন তাদের কথার মাঝখানে বললাম, আপনাদের কথাবার্তাগুলো কি সবসময় এইরকম ভাবেই হতে থাকে? প্রতিদিন স্টিফেন, স্বামী উত্তর দিলেন। এটাই হলো আমাদের বিবাহিত জীবনের গল্প। স্ত্রীর মন্তব্য,
আমি তাদের দুজনের দিকেই তাকালাম এবং যে চিন্তাটি আমার মাথায় খেলে গেল তা হলো দুজন অর্ধেক মস্তিষ্ক বিশিষ্ট মানুষ একত্রে বসবাস করছে। আপনাদের কি সন্তান আছে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমাদের দুটি সন্তান। সত্যিই বলছেন? আমি সন্দিহান কণ্ঠে আবার প্রশ্ন করি, কিভাবে আপনারা দুটি সন্তানের জন্ম দিলেন? কিভাবে জন্ম দিলাম বলতে আপনি কি বোঝাতে চাইছেন? দুজনেই প্রায় একসাথে প্রশ্ন করলেন। সন্তান লাভের ক্ষেত্রে আপনারা সম্মিলিত অবদান সৃষ্টি করেছেন, পরস্পরের সহযোগিতা করেছেন। ১+১=২ হওয়ার কথা, কিন্তু আপনারা ১+১=৪ সৃষ্টি করেছেন। এটাই সম্মিলিত অবদান। সুতরাং কিভাবে এটা করলেন? স্টিফেন, আপনি ভালো করেই জানেন কিভাবে আমরা তা করেছি। স্বামী উত্তর দিলেন। নিশ্চয়ই সম্ভব হয়েছে, কারণ আপনারা অবশ্যই আপনাদের মধ্যকার ভিন্নতাকে মূল্য দিয়েছেন। আমি উচ্ছ্বাস সহ জবাব দিলাম। পার্থক্য বা ভিন্নতাকে গুরুত্ব প্রদান। পার্থক্যকে মূল্য প্রদান বা গুরুত্ব দেওয়া হলো সম্মিলিত অবদানের মূল নির্যাস। দুজন মানুষের পার্থক্য বা ভিন্নতা মানসিক, আবেগীয় বা মনস্তাত্ত্বিক হতে পারে। পার্থক্যকে মূল্য দেওয়ার জন্য একটি বিষয় অনুধাবন করা প্রয়োজন। তা হলো, পৃথিবী যেভাবে আছে মানুষ সেভাবে পৃথিবীকে দেখে না, বরং মানুষ যেরকম পৃথিবীটা তাদের কাছে সেরকম। আমি যদি পৃথিবীটা যেরকম আছে সেরকম মনে করি, তাহলে আমি পার্থক্য বা ভিন্নতাকে মূল্য দেব কেন? আমার দৃষ্টিতে যে সঠিক অবস্থানে নাই, তার জন্য আমি ভাবতেই বা যাব কেন? আমার দৃষ্টান্ত বলবে আমি নিরপেক্ষ, অর্থাৎ আমি বিষয়গত বা বস্তুগত অবস্থান থেকে পৃথিবীকে দেখি। পৃথিবী যেমন আছে আমি তেমন করেই পৃথিবীকে দেখতে পাই। আমার দৃষ্টান্ত এরকম হলে আমি কখনোই সফলভাবে পারস্পরিক নির্ভরশীল জগতে পৌঁছাতে পারবো না। আমি আমার নিজের দ্বারা শর্তাবদ্ধ দৃষ্টান্তের দ্বারা সীমাবদ্ধ হয়ে যাব। যথার্থ অর্থে সফল একজন মানুষের মধ্যে নিজের সীমাবদ্ধতা সমূহকে শনাক্ত করার মতো নম্রতা ও মর্যাদাবোধ থাকে। সফল মানুষ অন্যান্য মানুষের হৃদয় ও মনের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজের সম্ভাবনা সমূহকে ব্যবহার করার সুযোগ গ্রহণ করে। এছাড়া সফল মানুষ পার্থক্যকে মূল্য দেয়, কারণ পার্থক্য তাদেরকে বাস্তব অবস্থা অনুধাবন করতে সহায়তা করে। ভিন্নতা জ্ঞানের সমৃদ্ধি ঘটায়। যখন আমরা কেবলমাত্র নিজেদের অভিজ্ঞতার মধ্যে বাস করি, তখন সার্বক্ষণিকভাবেই তথ্য উপাত্তের সংকট অনুভব করি। এটা কি যৌক্তিক যে দুজন মানুষ একটি বিষয়ে ভিন্নতা পোষণ করতে পারে, আবার দুজনেই সঠিক হতে পারে? বিষয়টি যুক্তি নির্ভর নয়, বরং মনস্তাত্ত্বিক। এরকম অবস্থা খুবই বাস্তবসম্মত। প্রথম অধ্যায়ের কথা স্মরণ করুন। একই ছবিতে আমরা কেউ কেউ বৃদ্ধাকে দেখেছি, আবার কেউ কেউ তরুণীকে দেখেছি, অথচ আমরা উভয়ে সঠিক ছিলাম। সে ছবিতে আমরা একই কালো লাইন এবং একই সাদা খালি জায়গা দেখেছি, কিন্তু আমরা ছবিটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছি, কারণ আমরা এই ছবিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার জন্য সাপেক্ষীকৃত ছিলাম। যদি দুজন ব্যক্তি তাদের প্রত্যক্ষণের ক্ষেত্রে ভিন্নতাকে মূল্য না দেন, তবে তারা একে অন্যকে মূল্য দেওয়া থেকে বিরত থাকেন। তারা দুজনেই যে যার অবস্থানে সঠিক, এই সম্ভাবনাকে যদি স্বীকার করেন, তবে কি ঘটবে? তাদের জীবনে তৃতীয় বিকল্পের সম্ভাবনা থাকবে না, এবং তারা কখনোই তাদের সাপেক্ষীকৃত বা শর্তাবদ্ধ অবস্থা সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারবেন না। পূর্বোক্ত ছবি দেখার ক্ষেত্রে আমি হয়তো সবসময় বৃদ্ধার ছবি দেখে থাকতে পারি, কিন্তু আপনি যে অন্য কিছু দেখতে পারেন তা আমি স্বীকার করব। আমি আপনার প্রত্যক্ষণের মূল্য দেব। আমি আপনাকে বুঝতে চাইব। আমি যখন আমাদের দুজনের প্রত্যক্ষণের ভিন্নতা সম্পর্কে সচেতন হয়ে উঠি, তখন আমার ভাষা হবে এরকম: বুঝতে পারলাম আপনি বিষয়টিকে ভিন্নভাবে দেখেছেন, কিন্তু এখন আপনি যা দেখছেন তা দেখতে আমাকে সাহায্য করুন। কোনো বিষয়ে যদি দুজন ব্যক্তির মতামত অভিন্ন হয়ে থাকে, তবে একজনের মত অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আমি যে ছবিতে বৃদ্ধাকে দেখতে পাই, সে ছবিতে অন্য একজন ব্যক্তি যখন বৃদ্ধাকেই দেখেন, তখন তার সঙ্গে যোগাযোগ করাটায় আমার তেমন কোনো অর্জন হয় না। যে আমার সঙ্গে একমত, তার সঙ্গে ওই বিষয়ে আলোচনা করে আমার কোনো লাভ নেই। আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাই, কারণ আপনি ভিন্নভাবে দেখেন। আমি এই পার্থক্যকে মূল্যায়ন করি। এর ফলে এমতো অবস্থায় আপনার সাথে যোগাযোগ করে আমি শুধু আমার সচেতনতা বৃদ্ধি করছি না, বরং আমি আপনাকে স্বীকৃতি দিচ্ছি। আমি আপনাকে মনস্তাত্ত্বিক বায়ু সেবনের সুযোগ দিচ্ছি। আমি গাড়ির ব্রেক থেকে পা সরিয়ে নিচ্ছি। এতে নেতিবাচক শক্তি অপসারিত হয়ে যাচ্ছে। ফলে আপনি আপনার অবস্থানকে সমর্থন করার জন্য এই শক্তিকে ব্যবহার করতে পারছেন। এভাবে আমি সম্মিলিত অবদানের একটি পরিবেশ তৈরি করছি। শিক্ষাবিদ
ডক্টর R.H. রেভস রচিত একটি রূপকথার গল্প এই প্রসঙ্গে উল্লেখ করতে চাই। গল্পটির নাম দ্য অ্যানিমাল স্কুল। এই গল্পে পার্থক্যকে মূল্য দেওয়ার গুরুত্ব শিক্ষা সুন্দরভাবে বিবৃত হয়েছে। গল্পটি এরকম: একদা কোনো এক বনের পশু পাখিরা সিদ্ধান্ত নিল যে তারা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য বীরত্বপূর্ণ কিছু করবে। সুতরাং তারা একটি বিদ্যালয় খোলে। এই বিদ্যালয়ের পাঠসূচির মধ্যে দৌড়ানো, গাছে চড়া, সাঁতার এবং আকাশে ওড়া অন্তর্ভুক্ত করা হয়। সিদ্ধান্ত হয় প্রতিটি প্রাণী প্রতিটি বিষয়ে দক্ষতা অর্জন করবে। হাঁস সাঁতারে অত্যন্ত দক্ষ, এমনকি সে তার প্রশিক্ষণের চেয়েও সাঁতার দিতে পটু। ওড়ার ক্ষেত্রেও হাঁস ভালো গ্রেড অর্জন করে, কিন্তু হাঁস দৌড়ে খুব খারাপ করে। যেহেতু সে দৌড়ে ভালো নয়, সেহেতু স্কুল ছুটির পরও দৌড় অনুশীলনের জন্য তাকে স্কুলে থাকতে হতো এবং এর জন্য তার সাঁতার অনুশীলন বাদ পড়ে। দৌড় অনুশীলন করতে করতে হাঁসের পায়ের বুনটা পর্দা ছিঁড়ে যায়। এতে সে দৌড়ে কিছুটা অগ্রগতি সাধন করে বটে, কিন্তু সাঁতারে তার মান গড়পড়তা অবস্থানে নেমে আসে। স্কুলে সাঁতারে গড়পড়তা মান গ্রহণযোগ্য ছিল, তাই এতে কেউ আপত্তি করেনি। কিন্তু হাঁস নিজে এতে মনক্ষুণ্ণ হয়। শুরু থেকেই খরগোশ দৌড়ের ক্লাসে প্রথম হয়, কিন্তু সাঁতারের সময় খরগোশকে অনেক বেশি পরিমাণে প্রস্তুতি গ্রহণ ব্যবহার করতে হয়। এতে তার স্নায়বিক অবসন্নতার সৃষ্টি হয়। কাঠবিড়ালি গাছে চড়ার অত্যন্ত দক্ষ, কিন্তু আকাশে ওড়ার ক্ষেত্রে সে হতাশ। তার শিক্ষক তাকে গাছের ওপর থেকে নিচের দিকে উড়ে উড়ে নামার অনুশীলন করতে না দিয়ে বরং গাছের দিক থেকে উপরের দিকে ওঠার প্রশিক্ষণ দিতে থাকলেন। এর ফলে তার ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং সে গাছে ওঠায় সি গ্রেড এবং দৌড়ে ডি গ্রেড পায়। ঈগল ছিল সমস্যা সৃষ্টিকারী। তাকে নিয়ে খুব সমস্যায় পড়া গেল। সে শৃঙ্খলা রক্ষা করে চলছিল না। গাছে ওঠার ক্লাসে সে সবাইকে হারিয়ে দিয়ে আগার ডালে উঠে যায়, কিন্তু যেই নিয়মে সকলে উঠছিল ঈগল সেই নিয়ম অনুসরণ করেনি, বরং সে তার নিজের নিয়ম অনুসরণ করে। স্কুলে একটি অস্বাভাবিক পাকালো মাছ ছিল। সে খুব ভালো সাঁতার কাটতে পারত এবং দৌড়াতে পারত। গাছে ওঠা এবং ওড়ার ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা ছিল। বছরের শেষে সেই সর্বোচ্চ গড় নম্বর অর্জন করে বিদায় সংবর্ধনা গ্রহণ করে। স্কুল কর্তৃপক্ষ খনন কার্য এবং গর্ত নির্মাণের মতো বিষয়কে পাঠ্যসূচির মধ্যে অন্তর্ভুক্ত করেননি এবং ভবিষ্যতেও করবেন না। এই কারণে প্রেইরি কুকুরেরা স্কুলের শিক্ষাক্রম থেকে বঞ্চিত হয়। অবশেষে তারা তাদের সন্তানদের প্রাথমিক শিক্ষার জন্য ভোঁদরদের দ্বারস্থ হয় এবং অন্যান্য ধেড়ে ইঁদুরের সাথে মিলিতভাবে একটি সফল প্রাইভেট স্কুল চালু করে। শক্তির ক্ষেত্রে বিশ্লেষণ: একটি পারস্পরিক নির্ভরশীল পরিস্থিতিতে নেতিবাচক শক্তি, যা বিকাশ ও পরিবর্তনের পথে অন্তরায়, তাদেরকে ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্মিলিত অবদান বিশেষ ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে সমাজবিজ্ঞানী কার্ল লিওন এর শক্তির ক্ষেত্রে বিশ্লেষণ মডেলটি অত্যন্ত কার্যকরী। এই মডেল অনুসারে একটি কার্য সম্পাদনের ক্ষেত্রে দুটি শক্তি কার্যকারী থাকে। এর একটি হলো ঊর্ধ্বমুখী পদক্ষেপ, যাকে উৎসাহ দানকারী বা সহায়ক চালিকা শক্তি বলা হয়। অন্যটি হলো বাধা দানকারী শক্তি। এই মডেল অনুসারে কার্য সম্পাদনের যে কোনো চলমান স্তর হলো এই দুই শক্তির মধ্যকার ভারসাম্যপূর্ণ অবস্থা। কোনো কাজে চালিকা শক্তি সাধারণ ইতিবাচক, বিচার বুদ্ধি সম্পন্ন, যৌক্তিক, সচেতন ও মিতব্যয়ী হয়ে থাকে। ঠিক বিপরীতভাবে কোনো কাজের বাধাদানকারী শক্তি সাধারণ নেতিবাচক, আবেগাত্মক, অযৌক্তিক, অসচেতন এবং মনস্তাত্ত্বিক হয়ে থাকে। এই উভয় প্রকার শক্তি অত্যন্ত বাস্তব এবং পরিবর্তনীয়, যাদেরকে ব্যবস্থাপনার সময় অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় আনতে হবে। উদাহরণস্বরূপ, আপনার পরিবারের কথাই বিবেচনা করা যাক। আপনার পরিবারের একটি নির্দিষ্ট পরিবেশ রয়েছে, অর্থাৎ একটি নির্দিষ্ট স্তরের ইতিবাচক বা নেতিবাচক মিথস্ক্রিয়া রয়েছে। অনুভূতি প্রকাশের নিরাপদে বা অনিরাপদে অবস্থা রয়েছে। পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে শ্রদ্ধা বা অশ্রদ্ধা প্রকাশের নির্দিষ্ট স্তর রয়েছে। আপনি হয়তো সত্যিকার অর্থে এই পরিস্থিতির পরিবর্তন চান। অধিকতর গঠনমূলক, অধিকতর শ্রদ্ধাপূর্ণ, অধিকতর মন খোলা এবং অধিকতর আস্থাশীল একটি পারিবারিক পরিবেশ গড়ে তুলতে চান। এই কাজ করার জন্য আপনার যৌক্তিক বিচার বুদ্ধি রয়েছে। এই বিচার বুদ্ধি এই কাজের চালিকা শক্তি হিসেবে আপনাকে সহায়তা করে।
কিন্তু বাধাদানকারী শক্তি সব সময়ই এর বিরোধিতা করবে, যেমন সন্তানদের মধ্যকার প্রতিযোগিতামূলক মনোভাব, গৃহজীবন সম্পর্কিত পাণ্ডুলিপির যে ছাপ আপনার ও আপনার স্ত্রীর মনে গাঁথা রয়েছে, তা পরিবারের সদস্যদের অভ্যাস, আপনার সময় ও শক্তির উপর কাজের এবং অন্যান্য বিষয়ের চাপ ইত্যাদি আপনার এই কাজের বাধাদানকারী শক্তি হিসেবে অবতীর্ণ হবে। ইতিবাচক চালিকা শক্তি সাময়িকভাবে ফলাফল আনতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বাধাদানকারী শক্তির অস্তিত্ব থাকবে ততক্ষণ কাজটি কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। যেন এটি স্প্রিং টানার মতো অবস্থা। আপনি যত জোরে টানবেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তত জোরে তা পূর্ব অবস্থায় ফিরে যাবে। এই প্রচেষ্টা থেকে আপনার যে উপলব্ধি জন্মাবে তা হলো, মানুষ যেমন আছে তেমন থাকতে চায় এবং কাউকে পরিবর্তন করা খুবই কঠিন কাজ। কিন্তু আপনি যখন সেখানে সম্মিলিত অবদানের ব্যবহার করেন, তখন চতুর্থ অভ্যাসের মনোভাব, পঞ্চম অভ্যাসের দক্ষতা এবং ষষ্ঠ অভ্যাসের মিথস্ক্রিয়া প্রত্যক্ষভাবে আপনার কাজের বাধা প্রদানকারী শক্তির বিপক্ষে ব্যবহৃত হয়ে থাকে। এই অবস্থায় আপনি এমন একটি পরিবেশ সৃষ্টি করেন যেখানে এসব অভ্যাসের শক্তি সম্পর্কে কথা বলা নিরাপদ বলে মনে হয়। আপনি তখন বাধাদানকারী শক্তির শিকল খুলে দেন। এতে এমন একটি নতুন অন্তর্দৃষ্টি তৈরি হয় যা বাধাদানকারী শক্তিসমূহকে চালিকা শক্তিতে রূপান্তরিত করে। তখন আপনি মানুষকে সমস্যার মধ্যে অন্তর্ভুক্ত করেন, সমস্যার মধ্যে তাদেরকে বেড়ে উঠতে দেন। ফলে তারা সমস্যাকে গ্রহণ করতে শেখে। সমস্যাটিতে তারা তখন নিজের সমস্যা হিসেবে উপলব্ধি করে। ফলে তারা এই সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। ফলে নতুন গন্তব্য সৃষ্টি হয়। এই গন্তব্যের মধ্যে অনেকের অংশগ্রহণ থাকে এবং সমস্ত উদ্যোগ ঊর্ধ্বমুখী ধাবমান হয়। সাধারণত এতে প্রত্যেকের সমর্থন থাকে, একজনও বিরোধিতা করে না। প্রত্যেকে একে অপরের মানসিকতা দ্বারা উদ্বুদ্ধ হয় এবং তাদের নতুন ক্ষমতায়ন ঘটে। তারা নতুন সজীব চিন্তা ও সৃজনশীল বিকল্প সুযোগের দ্বারা ক্ষমতা প্রাপ্ত হয়। আমি একবার এমন দুটো পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করেছি যারা তাদের বিরোধ নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত ঝরিয়ে গিয়েছিল। এরকম একটি ঘটনার কথা বলছি। আমাদের একজন নির্বাহী একটি ঘটনার কথা আমাকে বলেন। এই ঘটনায় কারখানার একজন মালিক ও তার দীর্ঘদিনের ক্রেতার মধ্যে মামলা চলছিল। ক্রেতা কারখানার মালিকের বিরুদ্ধে নিম্নমানের পণ্য সরবরাহের অভিযোগে মামলা দায়ের করে। উভয় পক্ষই নিজেদের অবস্থান সম্পূর্ণ ন্যায্য বলে ধরে নিয়েছিল। শুধু তাই নয়, এক পক্ষ অন্য পক্ষের অবস্থানকে অনৈতিক এবং অবিশ্বস্ত বলে অভিহিত করছিল। আমি এই সমস্যা সমাধানের উদ্যোগ নেই। প্রথমেই আমি তাদের পঞ্চম অভ্যাস অনুশীলন করতে বলি, অর্থাৎ প্রথম অন্য পক্ষের কথা শুনুন, এরপর আপনার নিজের অবস্থান তাদেরকে বোঝাতে চেষ্টা করুন। এতে দুটি ফল হয়। প্রথমত, উভয় পক্ষই উপলব্ধি করে ইতিপূর্বে পারস্পরিক কথাবার্তা তাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছিল। এর কারণে তারা পরস্পরকে অভিযোগ করছিল। দ্বিতীয়ত, তারা এও উপলব্ধি করে যে সংকট যখন শুরু হয় তখন উভয় পক্ষই বিশ্বস্ততার সঙ্গে কাজ করছিল এবং আইনগত ঝামেলার মধ্যে দিয়ে যেতে চাচ্ছিল না। কিন্তু কালক্রমে অবস্থা এমন হয় যে তাদের হাতে কোনো বিকল্প থাকে না এবং তারা মামলায় জড়িয়ে পড়ে। এই দুটো বিষয় স্পষ্ট হয়ে যাওয়ার পর তাদেরকে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অভ্যাসের অনুশীলন করতে পরামর্শ দেই। এতে সমস্যা সমাধানের পথে এগিয়ে যায় এবং ক্রমশ সম্পর্কের উন্নতি ঘটতে থাকে। অন্য আরও একটি ঘটনার কথা বলি। একদিন খুব সকালে একজন ভূমি উন্নয়নকারীর কাছ থেকে আমি একটি ফোন কল পাই, যিনি আন্তরিকভাবে আমার সাহায্য কামনা করেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, কিন্তু আসল এবং সুদ প্রদানের সময়সূচি মেনে চলতে পারছিলেন না। তাই ব্যাংক বন্ধকি সম্পত্তির দখল গ্রহণ করতে চাচ্ছিল। তিনি ব্যাংকের দখল গ্রহণের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু বিক্রয় বাণিজ্যের জন্য দালান কোঠা গড়ে তোলা এবং ভূমি উন্নয়নের জন্য তার আরও মূলধন প্রয়োজন ছিল। এই মূলধন পাওয়া গেলে তার যে লভ্যাংশ আসত, তার থেকে তিনি ব্যাংকের ঋণ শোধ করতে পারতেন। কিন্তু যতদিন তিনি তার প্রতিশ্রুতি অর্থ ফেরত দিচ্ছেন না, ততদিন ব্যাংক তাকে আর কোনো অর্থ দিতে অস্বীকৃতি জানায়। সমস্যাটি ছিল ঘাটতি মূলধনের সমস্যা। এই জটিলতায় কালক্ষেপণের ফলে সমগ্র ভূমি উন্নয়ন প্রকল্পটি নিস্তেজ হয়ে পড়ে। রাস্তাঘাট আগাছায় পূর্ণ হয়ে ওঠে। যেসব মালিক ইতিমধ্যে বাড়িঘর নির্মাণ শুরু করেছিল
তারা হাত তুলে দাঁড়ান, কারণ তারা দেখতে পান জমির দাম কমে গিয়েছে। শহরের প্রধান ভূমি প্রকল্পটি ব্যর্থ হওয়ায় সমস্ত শহরের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে। মামলার খরচ যোগাতে ব্যাংক কর্তৃপক্ষ এবং ভূমি উন্নয়ন সংস্থার হাজার হাজার ডলার ব্যয় হতে থাকে। এদিকে বিভিন্ন কারণে মাসের পর মাস গত হয়ে যাওয়ার পরও মামলার মামলা কোর্টে উঠছিল না। তারপর আলোচনার ফলে ভূমি উন্নয়ন সংস্থার কর্তা ব্যক্তি এই সমস্যার সমাধানের জন্য চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভ্যাসের অনুশীলন করতে সম্মত হয়। তিনি 7 জন ব্যাংক অফিসারদের সঙ্গে মত বিনিময়ের জন্য একটি সভার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন। সকাল 8টায় ব্যাংকের একটি কনফারেন্স কক্ষে সভার কাজ শুরু হয়। প্রথম দিকে উভয় পক্ষের মধ্যে দুশ্চিন্তা এবং অবিশ্বাস এমন মাত্রায় ছিল যেন হাত দিয়ে স্পর্শ করা যায়। ব্যাংকের প্রতিনিধিদের কাছ থেকে ব্যাংকের অ্যাটর্নি প্রতিশ্রুতি আদায় করেছিলেন যে তারা চুপ করে থাকবেন, যা বলতে হয় তা অ্যাটর্নি বলবেন, অন্যরা কেবল শুনবেন। ব্যাংকের পক্ষ থেকে কোর্টের কাছে আপোষ প্রস্তাব নিয়ে যেতে হবে এমন কিছু ঘটুক বলে অ্যাটর্নি চাচ্ছিলেন না। প্রথম 1.5 ঘন্টা আমি আসলে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভ্যাস সম্পর্কে উপস্থিত সকলকে বোঝাতে চেষ্টা করি। 9টা 30 মিনিটে আমি ব্ল্যাকবোর্ডের কাছে যাই এবং আমাদের পূর্ব ধারণার ওপর নির্ভর করে ব্যাংকের বিবেচ্য বিষয়গুলোকে বোর্ডে লিখি। প্রথম দিকে ব্যাংক কর্মকর্তারা নীরব থাকেন, কিন্তু আমি চাই আমাদের কথাবার্তার লক্ষ্য হবে আমিও জিতব, তুমিও জিতবে অবস্থান, এবং আমরা প্রথমে অন্যকে বুঝতে চেষ্টা করব। অন্য পক্ষ যেন বেশি করে মুক্ত মনে কথাবার্তা বলতে পারে এবং তাদের সমস্যা স্পষ্টভাবে ব্যাখ্যা করে, অর্থাৎ উন্মুক্ত হয়। যখন তারা বুঝতে শুরু করল যে তাদের সমস্যা অন্য পক্ষ বুঝতে পেরেছে, সামগ্রিক পরিবেশটাই এক মুহূর্তে পাল্টে যায়। অ্যাটর্নির আপত্তি সত্ত্বেও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ মুখ খুলতে শুরু করেন। তারা অত্যন্ত মুক্তভাবে কথাবার্তা বলতে শুরু করেন, এমনকি তাদের ব্যক্তিগত বিবেচ্য বিষয়গুলো তারা খুলে ধরেন। তারা জানতে চান, আমরা যখন এখান থেকে বের হব তখন আমাদের ব্যাংকের প্রেসিডেন্ট জিজ্ঞাসা করবেন, আপনারা কি আমাদের টাকা পেয়েছেন? তখন আমরা কি জবাব দেব? সকাল 11টা পর্যন্ত আলোচনা চলে এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ তখন পর্যন্ত সন্তুষ্ট যে তারা ঠিক পথে আছেন। ততক্ষণে তারা ভূমি উন্নয়নকারী সংস্থার সমস্যা উপলব্ধি করতে শুরু করেছেন এবং তারা নিজেদের পথধারী কর্মকর্তামূলক অবস্থান এবং রক্ষণামূলক মনোভাব পরিবর্তন করে ব্যক্তিগত অবস্থান থেকে কথাবার্তা বলতে শুরু করেছেন। এ সময়ে ভূমি উন্নয়ন সংস্থার কর্মকর্তারা যা বললেন আমরা তা ব্ল্যাকবোর্ডের অন্য অংশে লিখলাম। এর ফলে উভয় পক্ষই বুঝতে পারলেন তাদের মধ্যে এর আগে যেসব আলোচনা হয়েছে তা ছিল নিম্নমানের। তাতে অনেক অবাস্তব প্রত্যাশা ছিল, তা উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। তারা আরও উপলব্ধি করতে সক্ষম হন যে এর আগে যদি তারাও আমিও জিতব, তুমিও জিতবে মানসিকতা নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যেতেন, তবে পরবর্তীকালে সৃষ্ট অনেক গুরুত্বপূর্ণ সমস্যারই সৃষ্টি হতো না। উভয় পক্ষের জটিল ও সূক্ষ্ম সমস্যাসমূহ সম্পর্কে উভয় পক্ষ শেয়ার করতে পারায় আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে থাকে। এর ফলে আলোচনা দীর্ঘায়িত হয়। বিকেলের মধ্যে সভা সমাপ্ত হওয়ার কথা, তার আগেই উভয় পক্ষ ইতিবাচক, সৃজনশীল ও সম্মিলিত অবদানে বিশ্বাসী বা সহযোগিতামূলক হয়ে ওঠে। তারা আরও আলোচনা চালিয়ে যেতে আগ্রহ প্রকাশ করে। প্রথম সুপারিশে ভূমি উন্নয়ন সংস্থা যে প্রস্তাব করে তা সকলের কাছে গৃহীত হয়, কারণ তা ছিল আমিও জিতব, তুমিও জিতবে অবস্থানের। দুপুর 12টা 45 মিনিটের দিকে ভূমি উন্নয়ন সংস্থার কর্মকর্তা এবং ব্যাংকের কর্মকর্তাবৃন্দ একটি আপোষমূলক পরিকল্পনা নিয়ে ব্যাংকের প্রেসিডেন্ট এবং গৃহ নির্মাণ সংস্থার প্রেসিডেন্টের কাছে যান। এতে উভয় পক্ষের মধ্যে নানা জটিল বিষয় থেকে গেলেও আইনি যুদ্ধের সমাপ্তি ঘটে এবং গৃহ নির্মাণ প্রকল্পটির একটি সফল পরিসমাপ্তি ঘটে। আমি এই উদাহরণ দ্বারা এটা মোটেও বলতে চাচ্ছি না যে মানুষ তার সমস্যা নিয়ে কোর্টে বা আইনি প্রক্রিয়ায় যাবে না, বরং আমি বলবো কিছু কিছু সমস্যার সমাধানে কোর্টের হস্তক্ষেপ প্রয়োজন, কিন্তু আমি কোর্টকে সর্বশেষ গন্তব্য হিসেবে গণ্য করতে চাই, প্রথম পদক্ষেপ হিসেবে নয়। অনেক সময় কোনো সমস্যা প্রতিরোধ করার উদ্দেশ্য নিয়েও প্রথমেই কোর্টের সাহায্য নেওয়া হয়, কিন্তু এর ফলে কখনো কখনো ভীতি এবং আইনগত দৃষ্টান্ত এমন কিছু চিন্তা ও কর্মকাণ্ডের জন্ম দেয় যা সম্মিলিত অবদানের বা পারস্পরিক সহযোগিতাকে অসম্ভব করে তোলে। সমগ্র প্রকৃতি সম্মিলিত অবদানমূলক। ইকোলজি বা বাস্তুসংস্থান শব্দটি দ্বারা
মূলত প্রকৃতির মাঝে বিদ্যমান সম্মিলিত অবদান সৃষ্টিকারী পরিস্থিতিকে বোঝানো হয়। সবকিছু সবকিছুর সাথে সম্পর্কযুক্ত। এই সম্পর্কের মধ্যে সৃজনশীল শক্তিসমূহ প্রবৃদ্ধি অর্জন করে। আমাদের আলোচিত ৭টি অভ্যাসের পারস্পরিক সম্পর্কের ফলে যে শক্তি অর্জিত হয় তা প্রাকৃতিক সম্মিলিত অবদানমূলক শক্তির অনুরূপ। অভ্যাসগুলো পৃথকভাবে ততটা শক্তিশালী হতে পারে না। ৭টি অভ্যাসের সম্পর্ক একটি পরিবার বা একটি সংগঠনের জন্য সম্মিলিত অবদানের সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে একটি শক্তি সৃজন করে থাকে। এক্ষেত্রে অংশগুলোর সম্পৃক্ততা যত বেশি হবে, সমস্যা বিশ্লেষণ ও সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ যত আন্তরিক ও টেকসই হবে এবং প্রত্যেকের সৃজনশীলতা তত বেশি প্রকাশিত হবে। এতে তারা যা সৃজন করবে তার প্রতি তারা অধিকতর প্রতিশ্রুতিশীল থাকবে। আমার বিশ্বাস জাপানিদের ব্যবসায়ের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি মূল শক্তি হিসেবে কাজ করছে। এই শক্তি গোটা বিশ্বে তাদের বাজারকে বিস্তৃত করেছে। সম্মিলিত অবদান একটি কার্যকর প্রক্রিয়া। এটি পূর্ববর্তী আলোচিত সবগুলো অভ্যাসের চূড়ান্ত অভিষেকমূলক অর্জন। পারস্পরিক সম্পর্কের বাস্তবতায় এটি দলীয় কার্যক্রম, দল গঠন, অন্যান্য মানুষের সাথে ঐক্য এবং সৃজনশীলতা সৃষ্টিকারী। পারস্পরিক নির্ভরশীল মিথস্ক্রিয়ার সময় আপনার নিজের প্রভাববলয়ের মধ্যেও ব্যাপক পরিমাণ সম্মিলিত অবদান উপস্থিত থাকবে। আপনার নিজের অভ্যন্তরীণ সম্মিলিত অবদান কার্যকরী থাকবে, অর্থাৎ আপনার মস্তিষ্কের ডান ও বাম বলয়ের সম্মিলিত অবদান সম্পূর্ণরূপে প্রভাব বলয়ের মধ্যে থাকবে। আপনার নিজের স্বভাবের বিশ্লেষণী এবং সৃজনশীল দিকের প্রতি আপনি শ্রদ্ধাশীল থাকতে পারবেন। অন্যান্যদের মধ্যে যে পার্থক্য রয়েছে তাকে মূল্য বা স্বীকৃতি দিতে পারবেন এবং এই পার্থক্যকে সৃজনশীলতার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এমনকি একটি চরম প্রতিকূল পরিবেশেও আপনি নিজের মধ্যে এই প্রত্যাশা জাগ্রত থাকতে পারে। ব্যক্তিগতভাবে আপনাকে কোনো প্রকার অবজ্ঞাকে গ্রহণ করতে হবে না। নেতিবাচক শক্তিকে একপাশে সরিয়ে রাখতে পারবেন। আপনি অন্যের মাঝে ভালোটার আবিষ্কার করতে পারবেন এবং সেই ভালোকে ব্যবহার করতে পারেন। এই ভালোত্ব আপনার ভালোত্ব থেকে যতই ভিন্ন হোক না কেন তাকে গ্রহণ করে আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে উন্নত এবং সম্প্রসারিত করতে পারবেন। একটি পারস্পরিক নির্ভরশীল অবস্থায় আপনি সাহসিকতার চর্চা করতে পারেন, অর্থাৎ আপনি নিজেকে উন্মুক্ত করতে পারেন। আপনার চিন্তাভাবনা, আপনার অভিজ্ঞতা এমনভাবে প্রকাশ করতে পারেন যাতে অন্যরাও নিজেদের মেলে ধরতে উৎসাহিত হবে। আপনার সাথে অন্য মানুষের পার্থক্যকে আপনি মূল্যায়ন করতে পারেন। যখন কেউ আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করবে তখন বলতে পারেন, খুব ভালো, আপনি বিষয়টি ভিন্ন দৃষ্টিতে দেখেছেন। তার সাথে আপনার একমত হওয়ার প্রয়োজন নাই। আপনি সহজভাবে তার মতামতকে স্বীকার করুন এবং বোঝার চেষ্টা করুন। যখন আপনার সামনে কেবল দুটো বিকল্প থাকবে, আপনার নিজস্ব চিন্তা এবং আপনার কাছে যেটি ভুল মনে হচ্ছে সেটি, এরকম অবস্থায় আপনি সম্মিলিত অবদানমূলক একটি তৃতীয় বিকল্পের অনুসন্ধান করতে পারেন। প্রায় সর্বক্ষেত্রেই এবং সব সময়ই একটি তৃতীয় বিকল্প অস্তিত্বশীল এবং আপনি যদি যথার্থ অর্থেই আমিও জিতব, তুমিও জিতবে অবস্থান থেকে কাজ করেন এবং সত্যিকার অর্থে অন্যকে বোঝার চেষ্টা করেন, তাহলে নিশ্চয়ই আপনি এমন একটি সমাধান খুঁজে পাবেন যা সংশ্লিষ্ট সবার জন্যই কল্যাণকর হবে। অনুশীলন সম্পর্কিত পরামর্শ। ১. এমন একজন ব্যক্তির কথা ভাবুন যে সাধারণত সবকিছু আপনার তুলনায় ভিন্নভাবে প্রত্যক্ষ করে। এখন উপায় আবিষ্কার করার চেষ্টা করুন কিভাবে এই ভিন্নতাকে তৃতীয় বিকল্প ভিত্তিতে সমাধানের সিঁড়ি হিসেবে ব্যবহার করা যায়। আপনার সাম্প্রতিক কোনো সমস্যার বিষয়ে তার মতামত নিতে পারেন এবং এই বিষয়ে তার দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করার জন্য আপনি তার কথা শুনতে পারেন। ২. সেই সব মানুষের তালিকা তৈরি করুন যাদের ওপর আপনি বিরক্ত। আপনি যদি বৃহত্তর স্বকীয় নিরাপত্তাবোধের অধিকারী হন এবং তাদের মতপার্থক্যকে মূল্য দেওয়ার মনোভাব আপনার থাকে, তবে তাদের ভিন্নমতকে কি সম্মিলিত অবদান সৃষ্টির দিকে চালিত করতে পারবেন? ৩. এমন একটি পরিস্থিতি শনাক্ত করুন যেখানে আপনি বৃহত্তর দলগত কাজ এবং সম্মিলিত অবদানের প্রয়োজন বোধ করেন। এক্ষেত্রে সম্মিলিত অবদানের জন্য কী ধরনের পরিস্থিতি প্রত্যাশিত, সেই পরিস্থিতি সৃষ্টির জন্য আপনি কি করতে পারেন? ৪. পরবর্তী সময়ে যখনই আপনার সাথে কারো মত পার্থক্য হবে তখন আপনি সেই ব্যক্তির অবস্থানের পেছনে কোন বিষয়টি কাজ করছে তা বোঝার চেষ্টা করুন। তারপর সেই বিষয়কে সৃজনশীল এবং পারস্পরিক সুবিধাজনক অবস্থানে নেওয়ার চেষ্টা করুন যাতে উভয়ের উপকার হয় এমন সমাধানে পৌঁছা যায়। শেষ হলো আজকের পর্ব। শ্রোতা বন্ধুগণ, কষ্ট করে আমাদের এই বইটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে
বন্ধুদের কাছে শেয়ার করুন বইটি। পরবর্তী পর্বটি পাওয়ার জন্য আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে বইটি শুনে। আপনাদের ছোট্ট একটি কমেন্টস আমাদের বই পড়ার জন্য আরও বেশি উৎসাহ যোগায়। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।